আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত এই বইয়ের 58 পৃষ্ঠা বাক্য এটা শিখবো। যারা আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা দেখে আসবা। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা যদি এগুলো বইয়ের মধ্যে দাগ দিয়ে যদি পড়ো তাহলে তোমরা সব এমসিকিউ গুলো পারবা। ওকে, বাক্য দেখো, বাক্যের গঠন দেখো। একটা বাক্যের দুইটা অংশ থাকে, তোমরা কিন্তু পরের ক্লাসে উঠলেও কিন্তু এগুলো থাকবে। এরকম না যে এটা এই ক্লাসে পড়ছো আর পরে লাগবে না, এটা পরের ক্লাসেও এগুলো আছে। তাহলে বাক্যের গঠন, বাক্যের দুইটা অংশ থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। যেমন হ্যাপি একটা পুতুল বানাইতে চায়, তাহলে হ্যাপি হলো উদ্দেশ্য। ওকে, আর এই যে পুতুল বানাইতে চায় এইটুকু হলো বিধেয়। যে সাবজেক্ট ওই উদ্দেশ্য, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় পুরোটাই হলো বিধেয়। ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার মূল উপকরণ কি বলতো তোমরা? ভাষার মূল উপকরণ হলো বাক্য। তাহলে এই যে একাধিক পদ যখন একত্রে মিলিত হয়ে বক্ত স্পষ্ট হয় তখন তাকে কিন্তু বাক্য বলে। যেমন একাধিক পদ একসাথে মিলে বাক্য তৈরি করে। কোন ভাষার যে উক্তির সার্থকতা আছে, যে উক্তি যে কথাগুলো সার্থকতা আছে, গঠনের দিক থেকে স্বয়ংসম্পন্ন, সেই ধরনের উক্তিকেই ব্যাকরণ শাস্ত্রে বাক্য বলা হয়। মানে এমন উক্তিগুলো থাকবে যেগুলো অর্থ থাকবে, গঠনগত দিক ঠিক থাকবে। এগুলো কিন্তু তোমার তো আসবে এমসিকিউ, আলাদা করে মুখস্থ করে লাইন মুখস্থ করতে হবে না। দেখো, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। তোমরা খালি এতটুকু মনে রাখবা, এই যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ, এটুকু মনে রাখবা, তাহলে তাকে বাক্য বলে। মৌলি একটা কথা শেষ হবে না, তাই না? তাহলে এই বাক্যে আরো শুনতে ইচ্ছা করে, তাহলে এই বাক্যের আকাঙ্ক্ষা গুণ পূর্ণ হয়নি, তাই সার্থক বাক্য হবে না। চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, এটা থেকে উল্টা পাল্টা পদগুলো সাজানো নাই, তাহলে এটা বাক্য না, কারণ এখানে আসক্তি গুণটা নাই। আসক্তি, হ্যাঁ, আকাঙ্ক্ষা আসক্তি, আর হলো মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এই বাক্যের যোগ্যতা নেই, কারণ মাছ কোনোদিন আকাশে উড়ে না। তার মানে এই তিনটা বাক্যে দেখো, আমরা যে প্রথম বাক্যটা বললাম এটা মনের ভাব অসম্পূর্ণ থাকছে এখানে, তাই না? তার মানে এখানে আকাঙ্ক্ষা থেকে যায়, আরো শোনার আকাঙ্ক্ষা রেখে গেছে। আবার দ্বিতীয় বাক্যে চাও মতো কবিতা ফুলের কে লিখতে, এখানে দ্বিতীয় বাক্যে পদগুলো বিযুক্ত। পদগুলো কি বিযুক্ত, মানে মিল নেই। মাছগুলো আকাশে উড়ে বেড়ায়, এখানে অর্থ ও ভাবের মিল নেই, অর্থের সাথে ভাবের কোনো মিল নেই, তাহলে এই বাক্য সার্থক বাক্য না। তাহলে একটা বাক্য সার্থক হইতে হলে জানো তিনটা গুণ থাকতে হয়, এই তিনটা গুণ। তাহলে একটা বাক্য সম্পূর্ণ করার জন্য কি লাগবে? আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, সুসংহত করার জন্য যোগ্যতা লাগবে, আসক্তি লাগবে। আমি একটা সার্থক বাক্যের ভিত্তি হলো তিনটা। অথবা একটা সার্থক বাক্যের যদি বলে কয়টা গুণ থাকা উচিত, তাহলে মনে রাখবা এই তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে একটা শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা থাকবে, যেমন এই যে প্রথমটা হলো আকাঙ্ক্ষা গুণ নাই, আর উল্টা পাল্টা আছে, এটা হলো আসক্তি, মনে রাখবা। আর এই যে মাছগুলো আকাশে দৌড়ে না, পাখি আকাশে ওড়ে, এখানে সাজানো আছে বাট কি অর্থের মিল নেই, এটা হলো যোগ্যতা। অর্থের মিল না থাকলে যোগ্যতা হারায়। এটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকতে হবে। কয়টা বলো তো? তিনটা। এটা হলো আকাঙ্ক্ষা, যোগ্যতা, আর একটা হলো আসক্তি। আকাঙ্ক্ষা কি দেখো, এই যে অর্থ, এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, এটুকুই মনে রাখবা। এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা, এটাই হলো আকাঙ্ক্ষা। ওকে, যে বলি সকালে সূর্য উঠলে ড্যাশ 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 দিয়ে রাখছে, তুমি তার তো কথা সম্পন্ন হলো না। আমি গিয়ে দেখলাম ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে কিন্তু কথা সম্পন্ন হলো না, আকাঙ্ক্ষা নিবৃত্তি হলো না, তাহলে এটা সার্থক বাক্য হবে না। আর অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কি? যোগ্যতা। অর্থেরও মিলবে, ভাবেরও মিলবে। যেমন দেখো, গ্রীষ্মকালে প্রখর রোদে বন্যা হয়, রোদে কোনোদিন বন্যা হয়? রোদে বন্যা হয় না, তাই না? কিন্তু সাজানোটা আছে এই সেন্টেন্স, তাও যেটা বাক্য হবে না। কেন? কারণ এটা মনের যোগ্যতা হারাইছে। কারণ প্রখর রোদ্রে কখনো বন্যা হয় না, যোগ্যতা নেই এই বাক্যের। আর আসক্তি কি? আসক্তি হলো পদগুলো সঠিক জায়গায় সন্নিবিষ্ট করতে হবে, মানে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই হলো আসক্তি। মানে হলো সুন্দর করে পদগুলো সাজানো থাকতে হবে, এটাই হলো আসক্তি। তাহলে তিনটা জিনিস। আকাঙ্ক্ষা মানে কি? এই যে আমরা অর্ধেক যদি বলি বাকিটা না বলি, তাহলে আকাঙ্ক্ষা গুণ নাই। আর যোগ্যতা মানে আমরা যদি বলি বড়শি দিয়ে নারকেল পারি, তারপরে হলো মাছ আকাশে ওড়ে, এগুলো যোগ্যতা নেই। আর আসক্তি গুণগুলো পদগুলো সাজানো না। বাবা ইলিশ বাজার এনেছেন থেকে, আসলে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, এটা ঠিক হবে, তাই না? মানে উল্টা পাল্টা থাকলে ওটা আসক্তি গুণ নাই। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটা বাক্যের অংশ কয়টা বলতো? একটা বাক্যের প্রধান অংশ দুইটা, একটা উদ্দেশ্য একটা বিধেয়। উদ্দেশ্য মানে কি দেখো, উদ্দেশ্য মানে বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। যার সম্পর্কে কিছু বলা হয় সে কি? উদ্দেশ্য। এবার দেখো বিধেয় কি? দেখো, বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, আমরা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলবো সেটাই বিধেয়। আমি যেমন বলি শ্যামা স্কুলে যায়, তাহলে এই শ্যামাটা হলো, শ্যামা স্কুলে যায়, তাহলে শ্যামা হলো উদ্দেশ্য। এবার শ্যামা সম্পর্কে কি বলা হয়েছে? স্কুলে যায়, এটা হলো বিধেয়। ওকে, এটা মনে রাখবা। তারপরে হলো দেখো, বিধেয় অংশে সাধারণত কি থাকে? বিধেয় অংশে একটা কথা মনে রাখবা, বিধেয় অংশে সাধারণত সমাপিকা ক্রিয়া থাকে। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়া দিয়া কথা শেষ হওয়া বোঝায়। ওকে, ভাষার সৌন্দর্য বর্ধনে কিংবা বক্তের স্পষ্টতার জন্য বাক্যে সম্প্রসারণের প্রয়োজন হয়। বাক্য সম্প্রসারিত করতে হলে
উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে এবং পরে কিছু পরিপোষক যোগ করতে হয়। যেমন দেখো কি করতে হয়? দেখো যদি আমরা ভাষার সৌন্দর্য বর্ধন করতে চাই তখন সম্প্রসারণ দরকার হয়, সম্প্রসারণ। এখন মনে করো যে একটা লাইন বললাম যে, "তোমার দাঁত বের করা হাসি দেখলে আমার পিত্ত জ্বলে যায়।" হ্যাঁ? হাসি দেখলে পিত্তে জ্বলে যায়। কিন্তু ওই যে কেমন হাসি? দাঁত বের করা হাসি। তাহলে এখানে এইটুকু আমরা একটা বাড়তি দিয়ে দিলাম না? এক্সটেনশন দিয়ে এগুলোই সম্প্রসারণ। ওকে? তাহলে কি হলো? উদ্দেশ্য বিধেয় সম্প্রসারণের কিছু নিয়ম আছে। সাধারণত বাক্যের কর্তৃকারকই মূল উদ্দেশ্য। তাই না? আমরা কারক পড়েছিলাম দেখো যারা দেখো নাই দেখে আসবা ভিডিও। যে কর্তা যে কাজ করে সেই কর্তৃকারক, সেই উদ্দেশ্য, সে কি উদ্দেশ্য। উদ্দেশ্যটা যদি বিশেষ্য পদ হয় তাহলে বিশেষণ বা অন্য কোনো পদ বা পদ সমষ্টি দ্বারা সম্প্রসারণ করা যাবে। যেমন আমি যদি বলি যে রহিম স্কুলে যায়, তাহলে আমি যদি বলি লম্বা ছেলে রহিম স্কুলে যায়, তাহলে যে লম্বা কথাটা লাগাই দিলাম, এটা তাহলে ওর বিশেষণ পদ। ঠিক আছে? আর সমাপিকা ক্রিয়া হলো বিধেয়ের অংশের মূল। সমাপিকা ক্রিয়া হলো বিধেয় অংশের মূল। আমি যদি বলি রূপা বিদ্যালয়ে যায়, এই যে বিদ্যালয়ে যাওয়া এটা হলো বিধেয়। তাহলে এখানে যায় এটা সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি বিদ্যালয়ে গেলে কথা শেষ হবে না, তাহলে ওইটা অসমাপিকা ক্রিয়া হবে গেলে। ঠিক আছে? সমাপিকা ক্রিয়া মানে যেটা কাজ শেষ হয়ে যায়। আর বিধেয় অংশে কি থাকে? এই বিধেয় অংশে সমাপিকা ক্রিয়া থাকে। এটা মূল জিনিস। মনে রাখবা। দেখো উদ্দেশ্য বিধেয়ের সম্প্রসারণ দেখো। বাক্যে উদ্দেশ্য ও বিধেয় পরে আসে। দেখো উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারণ দেখো। সাধারণত বাক্যে কি হয় বলতো? উদ্দেশ্যটা প্রথমে আর বিধেয়টা পরে আসে। তাহলে বাক্য যদি দীর্ঘ হয় তখন উদ্দেশ্য বিধেয়টা সম্প্রসারিত হয়। দেখো নরমাল হলো ভাই এসেছে, তাই না? কে আসছে? ভাই আসছে। ভাই হলো উদ্দেশ্য। আর এসেছে হলো বিধেয়। রাজা নিহত হয়েছে। রাজা হলো কি? উদ্দেশ্য। রাজা হলো উদ্দেশ্য। আর নিহত হয়েছে এটা হলো কি? বিধেয়। এখন আমি যদি বলি রকিবের ভাই এসেছে, তাহলে এই রকিব কথাটা এক্সট্রা না? এটা সম্প্রসারণ। অত্যাচারী রাজা নিহত হয়েছে, ওই অত্যাচার অতিরিক্ত বলছি। এগুলো হলো সম্প্রসারণ। ওকে? আবার বিদেহ সম্প্রসারণ করা যায়। যেমন ময়না খেয়ে ফেলেছে। তো ময়না হলো কি উদ্দেশ্য। আর কি ময়না কি করছে? খাইয়ে ফেলছে। বিদেহ। কিন্তু যদি বলি ভালো জামগুলো খেয়ে ফেলেছে, তাহলে যে এটা হলো বিদেহের সম্প্রসারণ। ওকে? বিদেহের সাথে যে রিলেটেড। তিনি আজ আসবেন। তিনি হলো উদ্দেশ্য, আজ আসবেন হলো বিদেহ। তাহলে এই যে যেভাবেই হোক আজ আসবেন। এই যে যেভাবে হোক এটা হলো বিদেহের সম্প্রসারণ। ওকে? বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ দেখো। একটা বাক্যের গঠন অনুসারে ৩ প্রকার। খুবই ইম্পোর্টেন্ট। সরল বাক্য, সিম্পল সেন্টেন্স যেটাকে বলা হয়। জটিল বা মিশ্র বাক্য যেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আর যৌগিক বাক্য মানে কম্পাউন্ড বা যৌগিক বাক্য বলে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমার পরের ক্লাসেও এইগুলো পড়াগুলো আছে। সরল বাক্য দেখো, যে বাক্যে একটা মাত্র কর্তা থাকবে, একটা মাত্র উদ্দেশ্য থাকবে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে বিধেয়ের মধ্যে, তাকে বলবে সরল বাক্য। একটা উদ্দেশ্য কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন ফুল ফুটছে, ছেলেরা খেলা করছে। এখানে একটাই সাবজেক্ট, একটাই কর্তা, আবার একটাই বিধেয়। তো এটা হলো সরল বাক্য। কিন্তু জটিল বাক্য দেখো, জটিল বাক্য হলো যে বাক্যের একটা প্রধান বাক্য থাকবে, একাধিক বাক্য সাথে থাকবে। তবে এরা নির্ভরশীল থাকবে। একটা বাক্য আরেকটা বাক্যের উপরে নির্ভরশীল থাকবে। এটা হলো জটিল মিশ্র বাক্য। আবার এটাও এমসিকিউ আসে, জটিল বাক্যের অপর নাম কি? জটিল বাক্যের অপর নাম হলো মিশ্র বাক্য। আর এরা নির্ভরশীল, বাক্যের পাঠগুলো নির্ভরশীল। যেমন দেখো কিভাবে? এখন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তাহলে যে সে, যিনি তিনি, যেমন তেমন এরকম বাক্যগুলো, হ্যাঁ? যখন তখন, যথা তথা, যেহেতু সেহেতু, যদিও তবুও। এগুলো দিয়ে যদি কোনো কথা থাকে এগুলো হলো জটিল বাক্য। একটা পাঠ আরেকটা পাঠের উপর নির্ভর করে। যিনি সৎ পথে চলেন তিনি সুখী হন। যিনি তিনি। দেখছো? যে পরিশ্রম এখানে দেখো তাহলে একটা আশ্রিত বাক্য থাকে আর একটা প্রধান খণ্ড বাক্য থাকে। তাহলে যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। আমি যদি বলি সেই সুখ লাভ করে তাহলে কথাটা কিন্তু সম্পূর্ণ হবে। তিনি সুখী হন কথাটা সম্পূর্ণ হবে। কিন্তু যদি বলি যিনি সৎ পথে চলেন তাহলে তিনি কি হয়? কথা শেষ হয় না। তাহলে এক্ষেত্রে এই যে এগুলো হলো আশ্রিত বাক্য। এগুলো কি? আশ্রিত বাক্য। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ৬১ পৃষ্ঠায় যৌগিক বাক্য এটা পড়বো দেখো। পরস্পর নিরপেক্ষ ২ বা ততোধিক সরল ও জটিল বাক্য যদি মিলিত হয় সম্পূর্ণ বাক্য একটা গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলবে। মানে সরল বাক্য ছিল কি একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বা মিশ্র বাক্য হলো ২ টা সাবজেক্ট বা ২ টা কর্তা থাকতে পারে, ২ টা বিধেয় থাকতে পারে। তবে এরা ২ টা পার্ট থাকবে, অংশ থাকবে সেন্টেন্সের, এরা নির্ভরশীল থাকবে। এটা মনে রাখতে হবে। প্রধান বাক্য থাকবে, একটা আশ্রিত বা খণ্ড বাক্য থাকবে। আর যৌগিক বাক্যে ২ টা মানে বাক্য থাকবে এবং এদের মধ্যে কিছু অব্যয় যুক্ত হবে। কি হবে বলো তো? এই যে ও, হ্যাঁ? তারপর এবং, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, সুতরাং, অতএব, যেহেতু, যেন। এই অব্যয়গুলো যুক্ত হবে। ঠিক আছে? এই অব্যয়গুলো যুক্ত হলে তাহলে সেটা যৌগিক বাক্য।
দেখো তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন। এই দেখো কিন্তু হচ্ছে। এটা হলো যৌগিক বাক্য। ওকে? হিমেল পড়াশোনা করে তাই সে প্রথম হয় যে তাই এই যে তাই। তাহলে এগুলো হলো কি? এগুলো এক ধরনের অব্যয়। এক ধরনের অব্যয় দ্বারা ২ টা পার্ট যুক্ত আছে সেন্টেন্সের। এবার বাক্য গঠনের নিয়ম দেখো। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। বলতো বাক্য গঠিত হইতে কি লাগে? বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আর বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে বলে কি? পদ। তাহলে বাক্য গঠিত হয় কি দিয়ে? শব্দ দিয়ে। আর বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দকে কি বলে? শব্দকে বলে পদ। তাহলে বাক্যে ব্যবহৃত এই শব্দগুলোর একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। তাহলে বাক্যে পদগুলো যে সংস্থাপন করা হয় মানে সাজায়া লেখা হয়, এটাকে বলা হয় পদ সংস্থাপনের ক্রম বলা হয় বা পদক্রম বলা হয় বা পদ সংস্থাপন রীতিও বলা হয়। ঠিক আছে? বাক্যে পদ বসানোর কতিপয় নিয়ম আছে। যেমন বাক্যের প্রথমে কর্তা, তারপরে মাঝে কর্ম, শেষে ক্রিয়া দিতে হয় বাংলা বাক্যের ক্ষেত্রে। ইংলিশ বাক্যে তো প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে ক্রিয়া। কিন্তু তারপরে শেষে অবজেক্ট, শেষে কর্ম। কিন্তু বাংলায় উল্টা। বাংলায় প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। কর্তা মানে যে কাজ করে। আর কর্ম মানে কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়? যেমন আমি বই পড়ি। আমি হলো কর্তা, কি পড়ি? বই পড়ি। বই হলো কর্ম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মনে রাখবা কর্ম পাওয়া যায়। কি বলতো? কি বা কাকে। তাহলে প্রথমে কর্তা, পরে কর্ম, মাঝে আর শেষে ক্রিয়া থাকে। আবার ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে। যেমন রানা ডুকরে কাটছে। কেমনে কাটছে? ডুকরে। এটা ডুকরেটা ক্রিয়ার সাথে রিলেটেড। এটা ক্রিয়া বিশেষণ। এটা ক্রিয়ার আগে বসবে। আর কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসবে। দেখো মামুন নীরবে বই পড়ছে। তাহলে এই যে মামুন বই পড়ছে, তার মানে বইটা কি পড়ছে? বই। এটা হলো কর্ম। তাহলে এর আগে কি আছে? কিভাবে বই পড়তেছে? নীরবে। এটা হলো ক্রিয়া বিশেষণ। তাহলে এটা ওর আগে বসছে। সময়বাচক, স্থানবাচক পদ এগুলো হলো কর্মের পরে বসে। যেমন কাল কলেজ বন্ধ ছিল। আমি বৃহস্পতিবার যাব ঢাকা যাব। তাহলে বৃহস্পতিবার এটা সময় বোঝাচ্ছে। এটা ঢাকার আগে বসছে। এটা হলো তাহলে এভাবে হবে। হ্যাঁ? আবার নাবোধক অব্যয় সমর্পিত ক্রিয়ার পরে বসে। যেমন আমি খাই না। হ্যাঁ? আমি সে পড়া শিখেনি এগুলো। নাটা পরে আসে। তবে প্রশ্ন করতে গেলে কয় দীর্ঘিকার হয়। তো শিখাতে দেখো তোমরা কয় ঋষিকার লেখো না কয় দীর্ঘিকার লেখো। অনেকে এই বানানটা ভুল করে। মনে রাখবো প্রশ্ন করলে কয় দীর্ঘিকার হবে। ঋষিকা দেখো এটা অনেক ইম্পর্টেন্ট যে বিধেয় বিশেষণ বিশেষের পরে বসে। এটা মনে রাখবা। বিধেয় বিশেষণটা বিশেষের পরে বসে। ছেলেটি বুদ্ধিমান, লোকটি বোকা। এক দিক দিয়ে বিশেষণ, আবার এক দিক দিয়ে হলো বিধেয়। বিশেষ সম্বন্ধ পদ বিশেষের পরে বসে। কিছু সম্বন্ধ পদ বিশেষের পরে বসে। মুখটি তোমার কিন্তু সুন্দর। তাহলে এগুলো বিশেষ সম্বন্ধ পদগুলো। হ্যাঁ? যে তার, তোমার এগুলো কিন্তু বিশেষের পরে বসে। মুখটি তোমার। তবে মনে রাখতে হবে এই পদবিন্যাস অপরিবর্তনীয় বিষয় না। বক্তার মনোভাব, বলার স্টাইল, ধরনে, পারিপার্শ্বিক অনেক অবস্থার কারণে কি হইতে পারে? এগুলা অবস্থার পরিবর্তন হতে পারে। ওকে? তাহলে একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে বলতো? একটা সার্থক বাক্যের ৩ টা গুণ থাকে। আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। বাক্যের ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে? দেখো আমরা জানি ক্রিয়াপদ কি হয়? ক্রিয়াপদ বাক্যের শেষে বসে। যেমন আমি ভাত খাই, খাওয়াটা শেষে বসে।